শান্ত হন ডক্টর নির্জন। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, এখন আমাদের কাজ করতে দিন। চিকিৎসার স্বার্থে ডাক্তার এবার নির্জনকে ইমার্জেন্সি রুম থেকে বাইরে বের করে দিলেন। নির্জন টলমল পায়ে বাইরে আসতেই দেখলো মির্জা বাড়ির প্রায় সবাই হাসপাতালে পৌঁছে গেছে। আহাদ মির্জা, ইমদাদুল মির্জার আরিয়ান সবার চোখে মুখে চরম আতঙ্ক। আরিয়ান ডাক্তারকে দেখে উৎকণ্ঠা নিয়ে এগিয়ে এসে প্রশ্ন করলো, ডাক্তার, নুসরাতের কি অবস্থা? ওর কি হয়েছে আসলে? ডাক্তার আরিয়ানকে ঘটনার ভয়াবহতা, নুসরাতের বর্তমান অবস্থার কথা সব খুলে বললেন। নুসরাতের উপর অ্যাসিড হামলার কথা শুনে উপস্থিত সবার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। ফারহানা বেগম ওদিকে কান্নায় ভেঙে পড়েছেন। নির্জন তখন দরজার একপাশে পাথরের মতো দাঁড়িয়ে। এতক্ষণ মির্জাবাড়ির কেউ নির্জনকে ভাবে খেয়াল করেনি। বেশ অনেকক্ষণ পর ভেতর থেকে প্রধান ডাক্তার বেরিয়ে আসলেন। মির্জাবাড়ির কেউ কিছু জিজ্ঞাসা করার আগে নির্জন ভগ্ন গলায় চিৎকার করে বলে উঠল, নুসরাতের কি অবস্থা ডাক্তার? ও কি এখন ঠিক আছে? এবার সবার নজর গিয়ে স্থির হলো নির্জনের উপর। সবার মনে একই প্রশ্ন, এই ছেলেটাকে আর নুসরাতের জন্য সে কেন বা এতটা অস্থির। কিন্তু এই বিপদের মুহূর্তে কেউ তাকে প্রশ্ন করার ভাষা খুঁজে পেল না। ডাক্তার গম্ভীর মুখে বললেন, আমরা ক্ষতস্থান মেডিসিন দিয়ে পরিষ্কার করেছি, কিন্তু এসিডের তীব্রতা বেশ ছিল, তাই এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। পরবর্তী কয়েক ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। নির্জনের কানে আর কোনো কথা পৌঁছাচ্ছিল না। তার চারপাশটা যেন ধোঁয়াটে হয়ে এলো। পায়ের শক্তি হারিয়ে ছেলেটা ধপ করে হাসপাতালে ঠান্ডা ফ্লোরে হাঁটু কেড়ে বসে পড়ল। দুই হাতে নিজের মুখ ঢেকে সে এক বুক ফাটা আর্তনাদ করে উঠল। ও আল্লাহ, তুমি মেয়েটাকে আর কষ্ট দিও না। সব কষ্ট আমাকে দিয়ে দাও আল্লাহ। তবু ওর যন্ত্রণাটুকু কমিয়ে দাও। তো আমার কাছে আমি জীবনে আর কিচ্ছু চাইবো না। শুধু আমার চশমালি ম্যাডামকে সুস্থ করে দাও আল্লাহ। পুরো করিডোরে এক পিনপতন নীরবতা নেমে এলো। সবাই স্তব্ধ হয়ে নির্জনের এই ব্যাকুলতা দেখছে। মিতু, তৃণার, নৌশি একে অপরের দিকে তাকালো। তাদের আর বুঝতে বাকি রইল না যে এই সেই নির্জন যার কথা নুসরাত আড়ালে তাদের সাথে গল্প করেছিল। এই সেই মানুষ যে নুসরাতকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। পরদিন সকালের দিকে তৃণা আর আরিয়ান বাড়ি ফিরল। মাত্রই এই একটা দিনে পুরো মির্জা বাড়ির সবার চেহারার আদল বদলে গেছে। এই 24 ঘন্টায় আরিয়ান আর নির্জনকে সবচাইতে বেশি ধকল সইতে হয়েছে। বিশেষ করে নির্জন এক মুহূর্তের জন্য হাসপাতাল থেকে সরেনি। রোহান জরুরি কাজে শহরের বাইরে ছিল। সেও খবর পেয়ে আজই ফিরে আসবে। আদনানও তার সাধ্যমতো ছুটাছুটি করছে। কিন্তু নুসরাতের এই দুঃসংবাদ যেন সবাইকে স্থবির করে দিয়েছে। পুলিশ আজ সকালে এসেই অ্যাসিড নিক্ষেপ করা বখাটে দুই ছেলেকে অ্যারেস্ট করেছে। নুসরাতের অবস্থা এখনও সংকটজনক। অ্যাসিডের তীব্রতায় তার মুখের বাম দিকের কিছুটা অংশ এবং গলার নমনীয় চামড়া পুড়ে গেছে। তবে ঘটনার পরপরই নির্জন যেভাবে প্রচুর পানি ঢেলেছে তাতে ক্ষতটা হাড় পর্যন্ত পৌঁছাতে পারেনি। কিন্তু শরীরের ক্ষতের চেয়েও মনের ক্ষতটা নুসরাতকে বেশি কাবু করে ফেলেছে। জ্ঞান ফেরার পর থেকে মেয়েটা পাথরের মতো পড়ে আছে, একটা শব্দ উচ্চারণ করেনি। এমনকি নির্জন যে কিনা নুসরাতের জন্য যান বাজি রাখতে পারে তারও এখন সাহস হচ্ছে না নুসরাতের ওই ঝুলসে যাওয়া মুখের দিকে তাকাতে। এক বুক হাহাকার নিয়ে সে হাসপাতালের করিডোরে পায়চারি করছে। আরিয়ান রুমে ঢুকে বিছানার এক কোণে মাথা নিচু করে বসে রইল। গত রাতে নির্ঘুম চোখ দুটো লাল হয়ে ফুলে আছে। তৃণা রুমে ঢুকে দেখলো আরিয়ানের এই বিধ্বস্ত অবস্থা। বাড়ির সবার মতো আরিয়ানও তার আদরের বোন নুসরাতের এই আকস্মিক ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছে। তৃণা নরম গলায় বলল, আপনার একটু বিশ্রাম আর ঘুমের প্রয়োজন। সারা রাত অনেক ধকল গিয়েছে, আগে কিছু খেয়ে নিন, তারপরে একটু ঘুমান। আরিয়ান ক্লান্ত স্বরে উত্তর দিল। না, এখন কিছু গলা দিয়ে নামবে না, একটু ঘুমানো দরকার। টিনা আর কথা বাড়ালো না। সে আরিয়ানের জন্য পানি আনতে রুম থেকে বের হতে যাচ্ছিল, ঠিক তখনই আরিয়ানের ক্ষীণ কণ্ঠের অনুরোধ ভেসে এলো। শোনো, ড্রয়ারে একটা মাথা ব্যথার মলম রেখেছিলাম, সেটা কি দেখেছো? টিনা এবার আরিয়ানের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। না ঘুমানোর কারণে আরিয়ানের চোখ দুটো লাল হয়ে আছে। কপালের পাশের রগগুলো যন্ত্রণায় ফুলে কালো হয়ে আছে। আরিয়ানের পুরনো মাইগ্রেনের সমস্যা আছে, সেটা টিনা জানে। অথচ এতক্ষণ লোকটা একবারও মুখ ফুটে বলল না যে তার মাথা ছিঁড়ে যাচ্ছে। টিনা এক বুক দীর্ঘশ্বাস ফেলে ড্রয়ার থেকে মলমটা খুঁজে বের করলো। আরিয়ান ততক্ষণে বিছানার এক কোণে গা এলিয়ে দিয়েছে। টিনা বিছানার পাশে বসে শান্ত গলায় বলল, সোজা হয়ে শুয়ে পড়ুন, আমি মলম মালিশ করে দিচ্ছি। আরিয়ান কিছুটা কুণ্ঠাবোধ করে বলল, না না, প্রয়োজন নেই, আমার কাছে দাও, আমি নিজে মেখে নিচ্ছি। টিনা এবার কিছুটা ক্ষিপ্ত হলো। মানুষের অসুস্থতা বাড়লে যে নিজের প্রতি অবহেলা বাড়ে, আরিয়ান তার প্রমাণ। সে সামান্য ধমক দিয়ে বলল, আপনি এবার প্লিজ একটু চুপ করুন, অনেক হয়েছে, আমাকে আমার কাজটা করতে দিন। আরিয়ান অবাক হয়ে টিনার দিকে একবার তাকালো। টিনার এই অধিকার মাখা ধমকে সে আর কথা বাড়ানোর সাহস পেল না।
চুপচাপ শুয়ে পড়ল। ট্রিনা এক হাতে কনুয়ে ভর দিয়ে অন্য হাতে মলম দিয়ে আরিয়ানের কপালে খুব আলতো করে মালিশ করতে লাগলো। হাতের শীতল ছোঁয়ায় আরিয়ানের বন্ধ চোখের পাতায় রাজ্যের শান্তি নেমে এলো। সে এক গভীর প্রশান্তিতে চোখ বন্ধ করে নিল। টিনা যখন মালিশ করছিল তার পুরো মনোযোগ ছিল আরিয়ানের মুখশ্রীর দিকে। টিনা বরাবরই এই অভ্যাস। সে যখন আরিয়ানকে দেখে তখন যেন সবকিছু ভুলে ওর চোখের নেশায় ডুবে যায়। এদিকে আরিয়ান চোখ বন্ধ রাখলেও তার মস্তিষ্ক ঝড়ের বেগে কাজ করছে। নুসরাতের এই দুর্ঘটনা তাকে ভেতরে ভেতরে ওলটপালট করে দিলেও একটা দায়িত্ব তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। হাসপাতালের এই ঝামেলাগুলো একটু থিতিয়ে গেলেই তাকে সেই পাহাড়ি মেয়েটার খোঁজ নিতে হবে। যদিও অনেক বছর কেটে গেছে, দুর্গম পাহাড়ে সেই মেয়েকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। তবে আরিয়ানের মনে পড়ল সেই পাহাড়ের কাছে একটা হোটেল ছিল। হয়তো মেয়েটা আশেপাশের কেউ হবে। যেভাবেও হোক মেয়েটাকে খুঁজে বের করতেই হবে। আজ 15 দিন পর নুসরাত মির্জা বাড়িতে ফিরেছে। হাসপাতালের সাদা দেয়াল আর ওষুধের গন্ধ থেকে মুক্তি পেলেও নুসরাতের মনের ভেতরের অন্ধকার কাটেনি। একটা মেয়ের কাছে তার চেহারা অনেক বড় বিষয়, অথচ নুসরাতের সেই মসৃণ তিলোত্তমা মুখটা আজ ক্ষতবিক্ষত। বাম দিকের অনেকটা অংশ অ্যাসিডের কালচে দাগে নিজের চেনা রূপ হারিয়েছে। বাড়িতে ফেরার পর সবাই নুসরাতকে ঘিরে থাকলেও নুসরাতের চোখ জোড়া অবাধ্যভাবে একজনকে খুঁজে বেড়াচ্ছিল। সে হলো নির্জন। যে মানুষটা নুসরাতের জন্য পাগল ছিল সেই মানুষটাই এই 15 দিনে একবারও নুসরাতের সামনে আসেনি। নুসরাত একবার দূর থেকে তাকে করিডোরে দেখেছে ঠিকই, কিন্তু নির্জন একবারের জন্য তার কেবিনে ঢুকে হাতটা ধরে বলেনি আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে। নির্জনের এই নিষ্প্রিয়তা নুসরাতের কে তার শরীরের ক্ষতের চেয়েও বেশি যন্ত্রণা দিচ্ছে। টিনার মিতু নুসরাতকে ধরে ধরে নিজের রুমে নিয়ে এলো। রুমে ঢুকে নুসরাত দেখলো তার চিরচেনা ড্রেসিং টেবিলের আয়নাটা একটা ভারী পর্দা দিয়ে ঢাকা। বাড়ির লোক হয়তো তাকে মানসিকভাবে রক্ষা করতে এটা করেছে, কিন্তু নুসরাত তো অবুঝ নয়। সে মলিন হাসলো। নুসরাত ম্লান স্বরে বলল, এভাবে পর্দা ঝুলিয়ে রাখার তো প্রয়োজন ছিল না। ত্রিনা দীর্ঘশ্বাস ফেলে বলল, থাক না, কয়েকদিন পর না হয় সরানো যাবে। কিন্তু নুসরাত কারো বাধা মানল না। সে ঝড়ের বেগে এগিয়ে গিয়ে একটানে আয়নার পর্দাটা সরিয়ে দিল। ঝকঝকে আয়নায় ফুটে উঠল এক অচেনা নুসরাত। বাম গালে সে বিভৎস পোড়া দাগটা যেন তাকে বিদ্রুপ করছে। নুসরাত স্থির থাকতে পারল না। নিজের উপর ঘৃণায় আর্তনাদ করে উঠল সে। মিতু আর টিনা তাকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করলো, কিন্তু নুসরাতের বুক ফেটে কান্না আসছিল। কোনো মেয়ে কি পারে নিজের ধ্বংস হয়ে যাওয়া সৌন্দর্য মেনে নিতে? নিচ থেকে ফারানা বেগম সহ বাড়ির সবাই দৌড়ে এলো। মা নুসরাতকে বুকে টেনে নিয়ে অঝরে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, কিছু হয়নি মা, কিছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। এখন তো অনেক উন্নত চিকিৎসা আছে। সবাই সান্ত্বনা দিচ্ছে, কিন্তু নুসরাতের কানে সেসব কথা প্রবেশ করছে না। তার মাথায় তখন অন্য এক চিন্তা ঘুরপাক খাচ্ছে। নির্জন কেন আসেনি? তার উত্তর যেন আজ সে পেয়ে গেছে। নুসরাত নিজের মনেই ভাবল, নির্জন তাহলে সৌন্দর্যের পূজারী ছিল। আজ আমার সৌন্দর্য নেই বলে সে আমাকে মুখ দেখাতে পারছে না। তবে কি তার সে ভালোবাসা কেবলই চামড়া আর উজ্জ্বলতার জন্যই ছিল? নুসরাত ঠোঁট কামড়ে কান্না সংবরণ করার চেষ্টা করলো। বিলাসবহুল অফিসের বিশাল স্বচ্ছ কাচের দেয়াল ভেদ করে বাইরের ব্যস্ত শহরটা দেখা যাচ্ছে। আরিয়ান নির্বিকার ভঙ্গিতে সেই জানালার সামনে দাঁড়িয়ে আছে। তার চোখে এক হিমশীতল শূন্যতা, যেন সে এই শহরে থেকেও এখানে নেই। পেছনে সোফায় বসে আছে সাদিফ। আরিয়ান আর সিফাত বন্ধুত্বেও থেকেও বেশি। দেশের বাইরে একসাথে পড়াশোনা শেষে ফেরার পর আজই প্রথম আরিয়ান তাকে ভাবে জরুরি তলব করেছে। বেশ দীর্ঘক্ষণ নীরব থাকার পর সাদিফ প্রথম নিস্তব্ধতা ভাঙল। সে কপালে ভাঁজ ফেলে বলল, আরিয়ান, কি হয়েছে বলবি তো? তোকে ভীষণ ব্যস্ত দেখাচ্ছে। ডাকার পর থেকে তো একটা কথাও বললি না। আরিয়ান ধীরে ধীরে সাদিফের দিকে ফিরল। সে নিজের টেবিলের কোণে হেলান দিয়ে দাঁড়িয়ে খুব শান্ত গলায় বলল, একটা বিশেষ দরকারি কাজে তোকে ডেকেছে। তোর হাতে যদি সময় থাকে আমার সাথে একবার যেতে পারবি? সাদিফ ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলো, কোথায়? মনে আছে সাদিফ, 4 বছর আগে আমরা পাহাড়ের ট্যুরে গিয়েছিলাম। আরিয়ানের গলা স্বরে এক অদ্ভুত বিষণ্ণতা। সাদিফ চমকে উঠল, সোজা হয়ে বসে বলল, মনে থাকবে না কেন? কিন্তু তুই হুট করে ওই জায়গায় নাম নিচ্ছিস কেন? ওইখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই আরিয়ান। আমি সব জানি। সেই অ্যাক্সিডেন্টের পর থেকে তোর অবস্থা কতটা খারাপ হয়েছিল। কেন আবার সেই ক্ষত খুঁড়ে বের করতে চাইছিস? আরিয়ান ধীর স্থিরভাবে জানালার বাইরের দিকে তাকিয়ে জবাব দিল, আমাকে যেতেই হবে সাদিফ। কিছু একটা আমাকে শান্তি দিচ্ছে না। আমাকে কিছু জিনিসের খোঁজ নিতেই হবে। সাদিফ কিছুটা বিরক্ত হয়ে বলল, আরে ওইখানে নতুন করে খুঁজে পাওয়ার কিছুই নেই। সেদিন যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা একটা দুর্ঘটনা ছিল। তাতে কারো হাত ছিল না, এমনকি তোরও কোনো দোষ ছিল না। কেন নিজেকে অপরাধী ভাবছিস? আরিয়ান এবার সাদিফের চোখের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, আমি জানি ওটা স্রেফ একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমি সেই দুর্ঘটনার খোঁজ নিতে যাচ্ছি না সাদিফ। আমি যাচ্ছি সেই পাহাড়ি কন্যার খোঁজে।
তাকে আমার খুঁজে বের করতেই হবে। সাদিফ আতকে উঠে দাঁড়ালো, তার চোখে মুখে চরম বিস্ময়। আরিয়ানের সামনে এসে উত্তেজিত স্বরে বলল, তোর কি মাথা ঠিক আছে আরিয়ান? তুই এখনো সেই মেয়েটাকে ভুলতে পারিসনি? কয়েক সেকেন্ডের দেখা একটা মেয়েকে এইভাবে কেউ 4 বছর মনে রাখে? আর সবচাইতে বড় কথা, তুই বিয়ে করেছিস, তোর ঘরে স্ত্রী আছে, তারপর সেই মেয়েকে খুঁজে বেড়ানোর মানে কি? তুই তৃণাকে ঠকাচ্ছিস না? আরিয়ান যেন এই প্রশ্নের জন্য অপেক্ষা করছিল। সে টলমল পায়ে গিয়ে নিজের রিভলভিং চেয়ারটায় ধপ করে বসলো। বাইরের শহরের দিকে তাকিয়ে নিস্তেজ গলায় বলল, ঠকাচ্ছি না, বরং আমি চাচ্ছি তৃণাকে তার যোগ্য সম্মান দিতে। ওই পাহাড়ি অচেনা মেয়েটা ছিল আমার জীবনের প্রথম মায়া। অদ্ভুত এক ঘোর ছিল তার চোখে। জীবনের প্রথম প্রণয় এসেছিল ওই পাহাড়ের বাকি। আর এখন কথাটা বলতে গিয়ে আরিয়ান হঠাৎ থেমে গেল। তার চোয়াল শক্ত হয়ে এলো। সে নিজের মুখমণ্ডলে 2 হাত চেপে ধরে ভেতরের প্রচণ্ড অস্থিরতা লুকানোর আপ্রাণ চেষ্টা করলো। সাদিফ আরিয়ানের এই ভেঙে পড়া রূপ দেখে ঘাবড়ে গেল। সে কৌতূহলী হয়ে নিচু স্বরে বলল, এখন কি আরিয়ান, থামলি কেন? আরিয়ান মুখ থেকে হাত সরিয়ে সাদিফের দিকে তাকালো। তার চোখে মুখে এক অদ্ভুত দ্বন্দ্ব। সে ধরা গলায় বলল, এখন আমি দ্বিতীয়বারের মতো মায়া জড়িয়েছি সাদিফ। আমি আমার স্ত্রীর প্রতি, সে তৃণার প্রতি ভীষণ দুর্বল হয়ে পড়েছে। আমি লক্ষ্য করি যখনই সে শ্যামবর্ণ কন্যার দিকে আমার চোখ যায়, আমি আর দৃষ্টি সরাতে পারি না। ওকে আশেপাশে দেখলে আমার বুকের ভেতর অদ্ভুতভাবে ধুকধুক করে। কিন্তু আমি মানসিকভাবে এক চরম যুদ্ধে ভুগছি। আমি জানি আমি তৃণাকে এখনো পূর্ণ স্ত্রীর সম্মান দিতে পারছি না, কারণ আমার অবচেতন মনে সেই পাহাড়ি মেয়েটা একটা দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে। ট্রাস্ট মি সাদিফ, আমি চেষ্টা করেছি ওকে আপন করে নিতে, কিন্তু কোথাও গিয়ে আমি আটকে যাই। কথাগুলো বলার সময় আরিয়ানের হাত পা কাঁপছিল। সাদিফ দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কিন্তু তুই ওই মেয়েকে এখন কোথায় খুঁজবি আরিয়ান? আমার মনে হয় না তুই ওকে আর খুঁজে পাবি। 4 বছর অনেক লম্বা সময়। সেই মেয়েটা সত্যিকার ওইখানের পাহাড়ি মেয়ে কিনা, নাকি আমাদের মতোই কোথাও ঘুরতে গিয়েছিল, সেটাও তো তুই নিশ্চিত জানিস না। আচ্ছা ধরি তুই যদি তাকে খুঁজে পাস, তারপর কি করবি? আরিয়ান অসহায় দৃষ্টিতে জানালার দিকে তাকিয়ে বলল, কিছুই না, আমি শুধু একবার তাকে সামনাসামনি দেখতে চাই, যার কারণে আমার জীবনটা এমন ছন্নছাড়া হয়ে গেল, যার ঝাপসা চেহারাটা প্রতি মুহূর্তে আমার চোখের সামনে ভেসে বেড়ায়। তাকে একবার সচক্ষে দেখা ছাড়া আমার মুক্তি নেই। সাদিফ বুঝতে পারলো আরিয়ানকে বোঝানো বৃথা। সে বলল, ঠিক আছে, যা হওয়ার হবে। আগামীকালই আমরা যাব সেখানে। আজ আমি একটু ব্যস্ত থাকবো। সাদিফ বিদায় নিয়ে চলে গেল। রুমে এখন আরিয়ান একা। সে একটা সিগারেট ধরিয়ে চেয়ারে গা এলিয়ে দিল। মার্বেলের সিলিংয়ের দিকে তাকাতেই তার চোখের সামনে ভেসে উঠল সেই 4 বছর আগের এক বৃষ্টি ভেজা বিকেল। পাহাড়ের ঢালু রাস্তায় নীল রঙের গাউন পরে একটা মেয়ে দুহাত বাড়িয়ে বৃষ্টির আনন্দে নাচছিল। মেয়েটার দীর্ঘ চুলগুলো পিঠ ছাপিয়ে ছড়িয়েছিল। পাহাড়ি পথে মেয়েটার পায়ে কোনো জুতা ছিল না। বৃষ্টির ঝাপটায় আর এলোমেলো চুলে মেয়েটার মুখটা পুরোপুরি দেখা না গেলেও সেই দৃশ্যটা আরিয়ানের মস্তিষ্কে গেঁথে গেছে। হঠাৎ করে সেই স্মৃতির সাথে তৃণার মায়াবী শ্যামলা মুখটা এসে ভিড় করলো। এক পাশে সেই রহস্যময়ী কিশোরী, অন্য পাশে তার বর্তমান জীবন তৃণা। আরিয়ান নিজের মাথা 2 হাতে চেপে ধরল। যখন এই 2 স্মৃতি একে অপরের সাথে যুদ্ধ করে, তখনই তার মস্তিষ্কে তীব্র যন্ত্রণা শুরু হয়। মনে হয় মাথা ফেটে এখনই কিছু একটা বেরিয়ে আসবে। অসহ্য যন্ত্রণায় আরিয়ান টেবিলের উপর রাখা ফাইলগুলো এক ঝটকায় ফ্লোরে ফেলে দিয়ে চিৎকার করে উঠল, আল্লাহ, তুমি আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দাও। হয় সব স্মৃতি ভুলিয়ে দাও, নয়তো আমাকে পাগল বানিয়ে দাও। তুমি আমায় একটু শান্তি দাও আল্লাহ। চিৎকার করতে করতে আরিয়ান ফ্লোরে হাঁটু গেড়ে বসে নিজের চুল মুঠো করে ধরল। ঠিক সেই সময় করিডোর দিয়ে যাচ্ছিলেন এনামুল মির্জা। আরিয়ানের আর্তনাদ শুনে তিনি হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকলেন। আরিয়ানকে এই অবস্থায় দেখে তিনি খুব একটা ঘাবড়ালেন না, কারণ তিনি জানেন আরিয়ান প্রায় এমন মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যায়। তিনি দ্রুত ড্রয়ার থেকে একটা ট্রাঙ্কুইলাইজার ট্যাবলেট আর পানির গ্লাস এগিয়ে দিলেন। ওষুধটা খেয়ে আরিয়ান টেবিলের উপর মাথা এলিয়ে দিয়ে নিস্তেজ হয়ে পড়ে রইল। এনামুল মির্জা আরিয়ানের মাথায় হাত রেখে তপ্ত শ্বাস ফেললেন। রাত তখন বেশ গভীর। মির্জা বাড়ির ড্রয়িং রুমটা এখন নিস্তব্ধ। বাড়ির সবাই হয়তো এতক্ষণে ঘুমের দেশে, শুধু ট্রিনা একাই সোফায় বসে ঝিমোচ্ছে। আরিয়ান এখনো অফিস থেকে ফেরেনি। একবার কল দিয়েছিল ট্রিনা। আরিয়ান তখন শুধু বলেছিল ফিরতে দেরি হবে। মাইমুনা বেগমও ছেলের জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছিলেন, কিন্তু ওনার পুরনো কোমরের ব্যথার কারণে বেশিক্ষণ বসে থাকা সম্ভব হয়নি। ট্রিনা জোর করেই তাকে রুমে পাঠিয়ে দিয়েছে। মাইমুনা বেগম আগের চেয়ে অনেক বদলে গেছেন। আগে ট্রিনার প্রতি একটা দূরত্ব রাখলেও এখন তিনি নুসরাত বা নৌশির মতোই ট্রিনাকে আপন করে নিয়েছেন। তাকে বেশ ভালোবাসেন। ঘড়ির কাঁটায় টিকটিক শব্দ হচ্ছে। রাত এখন 12টা। ট্রিনার চোখের পাতা ঘুমে বারবার ভারী হয়ে আসছে।
ঠিক তখনই দরজার কলিং বেলটা বেজে উঠল। ট্রিনা দ্রুত গিয়ে দরজা খুলতেই দেখলো বিধ্বস্ত আরিয়ান দাঁড়িয়ে। আরিয়ান একবার ট্রিনার দিকে তাকিয়ে ভেতরে ঢুকে পড়ল। দরজাটা লাগিয়ে ট্রিনা অনুযোগের সুরে বলল। এত দেরি করলেন যে? আরিয়ান নির্লিপ্ত গলায় জবাব দিল। কাজ ছিল। কিন্তু বাবা তো বললেন অফিসে এখন তেমন কাজের চাপ। ট্রিনা পাল্টা প্রশ্ন করলো। আরিয়ান এই কথার কোনো উত্তর দিল না। সে পাশ কেটে সিঁড়ির দিকে এগোতে চাইলে ট্রিনা তার পথ আগলে দাঁড়িয়ে বলল। নেই, খাওয়া দাওয়া করে তারপর উপরে যান। আমি জানি একবার উপরে গেলে আপনি আর খাওয়ার জন্য নিচে নামবেন না। আরিয়ান থামলো। ট্রিনার দিকে একজোড়া ক্লান্ত আর শূন্য দৃষ্টি মেলে তাকিয়ে বলল। জোর করো না ট্রিনা, খাওয়ার মতো বিন্দুমাত্র এনার্জি আমার অবশিষ্ট নেই। তুমি খেয়েছো? ইদানিং আরিয়ান মাঝে মধ্যে ট্রিনার খোঁজ খবর নেই। ছোট ছোট প্রশ্নগুলো ট্রিনাকে ভীষণ আনন্দ দেয়। আরিয়ান আর আগের মতো এখন হুটহাট রেগে যায় না, কেমন যেন পাথর হয়ে গেছে। দেখে মনে হয় মানুষটা ভেতর থেকে ক্রমশ গুড়িয়ে যাচ্ছে। ট্রিনা ধীশ্বরে বলল। আমি খেয়েছি। তাতেই হবে। সংক্ষেপে এটুকু বলেই আরিয়ান সিঁড়ি বেয়ে উপরে নিজের রুমের দিকে চলে গেল। আরিয়ান ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হতেই দেখলো ট্রিনা হাতে খাবারের প্লেট নিয়ে রুমে ঢুকছে। প্লেটটা দেখেই আরিয়ান বিরক্তিতে ভ্রু কুঁচকে বলল। তোমাকে না করলাম না ট্রিনা, আমার একদম ক্ষুধা নেই। আপনি না করলেই হলো নাকি? আর কোনো কথা না বলে এখানে বসুন তো। ট্রিনা আরিয়ানের কোনো ওজোর আপত্তি শুনল না। সে প্রায় জোর করে আরিয়ানের হাত ধরে বিছানায় বসালো। তারপর নিজেই বিছানায় আরিয়ানের মুখোমুখি বসলো। আরিয়ানের কেন জানি আজ আর বাধা দিল না। সে স্তব্ধ হয়ে ট্রিনার মায়াবী মুখটার দিকে তাকিয়ে রইল। ট্রিনা যখন যত্ন করে ভাত মাখিয়ে আরিয়ানের মুখের কাছে লোকমাটা ধরলো, ঠিক তখনই তার হঠাৎ মনে পড়ল যত্ন করতে গিয়ে সে অনেক বেশি অগ্রসর হয়ে গেছে। আরিয়ানের মুখে খাবার তুলে দেওয়ার মতো অধিকারটুকু কি আদৌ সে অর্জন করতে পেরেছে? ট্রিনা দ্বিধায় পড়ে হাতটা সরিয়ে নিতে চাইল, কিন্তু তার আগে আরিয়ান আলতো করে ট্রিনার কবজিটা ধরে ফেলল। আরিয়ান ট্রিনার চোখের দিকে সরাসরি তাকিয়ে একটা ম্লান হাসি দিয়ে বলল। মুখে লোকমা এভাবে কেড়ে নাও কি ঠিক? ট্রিনা আর কথা বাড়ালো না। আলতো করে লোকমাটা আরিয়ানের মুখে তুলে দিল। লোকমাটা মুখে দিয়ে ট্রিনা বলল। এবার বাকিটা নিজের হাতে খেয়ে নিন। আরিয়ান এবার আর না করলো না। সে প্লেটটা নিজের হাতে নিল, কিন্তু প্রথম লোকমাটা মাখিয়ে ট্রিনার দিকে বাড়িয়ে দিয়ে বলল। হ্যাঁ করো। ট্রিনা এতটাই অবাক হলো যে কয়েক সেকেন্ড তার পলক পড়ল না। আরিয়ান কি তবে সত্যিই সত্যিই বদলাচ্ছে? আরিয়ান এবার কৃত্রিম গাম্ভীর্য নিয়ে ভ্রু কুঁচকে বলল। আরিয়ানের সেই চেনা ধমকে ট্রিনা তড়িঘড়ি করে হা করলো। আরিয়ান যত্ন করে এক লোকমা খাবার ট্রিনার মুখে পুরে দিল। পুরো রুমের আবহাওয়াটা মুহূর্তে বদলে গেল। এক বিষণ্ণ রাত যেন হঠাৎ বসন্তের ছোঁয়া পেল। খাবার খেতে খেতে আরিয়ান শান্ত গলায় বলল। কাল সকালে আমাকে একটু তাড়াতাড়ি রেখে দিও, আমাকে জরুরি এক জায়গায় যেতে হবে। ট্রিনা মৃদু হেসে বলল। ওই মেয়েটার খোঁজে যাবেন? ট্রিনার সহজ স্বীকারোক্তি শুনে আরিয়ানের হাতের লোকমা হাতেই রয়ে গেল। সে স্তম্ভিত হয়ে ট্রিনার দিকে তাকালো। আরিয়ানকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে ট্রিনা ম্লান হাসলো। বিছানা থেকে নামতে নামতে বলল। অবাক হচ্ছেন? গতকাল রাতে ঘুমের ঘোরে আপনি ছটফট করছিলেন। ঘুমের মাঝে বারবার বিড়বিড়িয়ে বলছিলেন সেই মেয়েটাকে আপনার খুঁজে বের করতেই হবে। আরিয়ান এবার মাথা নিচু করে নিল। তার ভেতরটা এক মুহূর্তের জন্য যেন ওলটপালট হয়ে গেল। কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে খুব শান্ত গলায় বলল। আমি কাউকে ঠকাতে চাই না, নিজেকে মুক্ত করতে চাচ্ছি। ট্রিনা আরিয়ানের চোখের দিকে তাকালো। সেখানে কোনো ঘৃণা ছিল না, ছিল এক গভীর মমতা। সে দরজার দিকে এগুতে এগুতে হাসি মুখে বলল। আমি আপনাকে ভুল বুঝছি না। আমি দোয়া করি আপনার স্বপ্নের সেই মায়াবতীকে আপনি খুঁজে পান, আপনার মনের শান্তি ফিরে আসুক। ট্রিনা প্লেট নিয়ে ঘরের থেকে বেরিয়ে গেল। আরিয়ান অপলক দৃষ্টিতে ট্রিনার যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। ট্রিনার এই উদারতা আরিয়ানের অস্বস্তি যেন আরো বাড়িয়ে দিল। সে দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বলল। তোমার এই নিঃস্বার্থ যত্ন যে আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিচ্ছে, তুমি কি তা জানো শ্যামলিনী? শীতের হিমেল ভাবটা কেটে গিয়ে প্রকৃতিকে এখন বসন্তের আগমনী গান। হালকা বাতাস জানান দিচ্ছে ঋতুরাজ এসে গেছে। লোকে বলে বসন্ত হলো ভালোবাসার ঋতু, মনে রং লাগার সময়। কিন্তু নুসরাতের মনে আজ রঙের বদলে কেবলই ছাই রাঙা বিষণ্ণতা। জানালার খোলা পাল্লা দিয়ে বসন্তের বাতাস শুরু করে ঘরে ঢুকছে, কিন্তু সেই বাতাসে নেই কোনো স্বস্তি। নুসরাত বিছানায় হাঁটুতে মুখ গুজে ছোট হয়ে বসে আছে। তার নিমেষ দৃষ্টি জানালার বাইরের কৃষ্ণচূড়া গাছের ডালে বসা একজোড়া ময়না পাখির দিকে। পাখি দুটি কি ভীষণ সুখে একে অপরের চঞ্চু ঘষছে। নুসরাত চোখ বুঝলে এখনো কানে বাজে সেই পরিচিত ডাক, চশমাওয়ালি ম্যাডাম। নির্জনের সেই কণ্ঠস্বর যেন এই বাতাসের প্রতিটা কণা থেকে ভেসে আসছে, কিন্তু চোখ খুললে চারিপাশের শূন্যতা তাকে বিদ্রুপ করে। মানুষ কিভাবে এতটা পাষাণ হতে পারে? কয়েকদিন আগেও যে নির্জন তাকে ছাড়া কিছুই বুঝতো না, সে আজ একটা খোঁজও নেয় না তার। নুসরাতের মনে হলো যারা বলে সুন্দর মনি আসল, রূপ কিছুই না, তারা আসলে এক চরম মিথ্যার জগতে বাস করে।
এই পৃথিবী বড় নিষ্ঠুর। এখানে প্রথম দেখা হয় রূপের সাথে, গুণের সাথে নয়। প্রত্যেক পুরুষই হয়তো সুন্দরের পূজারী। নুসরাতের সেই চিরচেনা রূপটাই যখন নষ্ট হয়ে গেছে, তখন নির্জন কেন আর তাকে মনে রাখবে? নুসরাতের গাল বেয়ে 2 ফোঁটা তপ্ত অশ্রু বালিশের উপর টুপ করে গড়িয়ে পড়ল। সে ফোনটা হাতে নিল, বুকের সব অভিমান পাথর চাপা দিয়ে একবার শেষবারের মতো নির্জনকে কল দিতে চাইল, কিন্তু ফোনের অন্ধকার স্ক্রিনে নিজের ছায়া পড়তে চমকে উঠল সে। বাম দিকের সেই ক্ষতবিক্ষত অংশটা যেন চিৎকার করে তাকে বলছে, তুমি কি আয়নায় নিজেকে দেখেছো নুসরাত? মুহূর্তেই ফোনটা সরিয়ে ফেলল সে। এক গভীর দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বলল, ঠিকই তো আছে, নির্জন কেন আমাকে তার জীবনে আশ্রয় দেবে? আমার তো এখন সৌন্দর্য নেই, রূপ নেই, তাহলে নির্জন কেন আমাকে ভালোবাসবে? বলতে বলতে নুসরাত হঠাৎ শব্দ করে হেসে উঠল। সে হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল একরাশ হাহাকার আর তিক্ততা। সে আয়নার দিকে অবজ্ঞা ভরে তাকিয়ে আবারও বলল, আমি বা কেমন পাগল, এই পোড়া চেহারা নিয়ে নির্জনের মতন সুদর্শন ছেলেকে পাওয়ার আশা করছি? ওটা তো এখন আমার জন্য আকাশের চাঁদ পাওয়ার মতন অসম্ভব। নুসরাতের মুখের কান্না এখন কান্না নেই, এক অদ্ভুত হিড়িক তোলা হাসিতে রূপ নিয়েছে, যে হাসির আড়ালে লুকিয়ে আছে এক বুক গভীর ঘৃণা, হয়তো নির্জনের প্রতি, নয়তো নিজেরই ভাগ্যের প্রতি। কিচেন থেকে মশলা কষানোর চমৎকার একটা ঘ্রাণ নাকে আসছে। আরিয়ান ডাইনিং টেবিলে বসে অধৈর্যভাবে মোবাইল স্ক্রল করছে, কিন্তু তার মনোযোগ মোবাইলে নেই। ঘড়ির কাঁটা বাড়ছে আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে আরিয়ানের মনের অস্থিরতা। সাদিফের সাথে নির্দিষ্ট সময়ে তাকে পৌঁছাতে হবে। বাড়ির বাকিরা এখনও গভীর ঘুমে, শুধু ট্রিনা কিচেনে তার জন্য নাস্তা গুছিয়ে দিতে ব্যস্ত। আরিয়ানা সহ্য করতে না পেরে একটু চড়া গলায় ডাকলো, ট্রিনা, তোমার কি হলো? দেরি হয়ে যাচ্ছে তো, নাহলে আমি বের হই। ট্রিনা ভেতর থেকে জবাব দিল। আর মাত্র 1 মিনিট, সব হয়ে এসেছে। আরিয়ান ডাইনিং টেবিল থেকে ঘাড় ঘুরিয়ে কিচেনের দিকে তাকালো। শাড়ির আঁচলটা কোমরে শক্ত করে গুজে একমনে কাজ করে যাচ্ছে ট্রিনা। তার পিঠ চাপে থাকা সেই লম্বা কাজল কালো চুলগুলো আজ আলতো করে একটা হাত খোপা করা। চুল থেকে 2-1টা অবাধ্য চুল ঘাড়ের পাশে দুলছে। ঠিক সেই মুহূর্তে চুলা থেকে কড়াইটা নামাতে গিয়ে তাড়াহুড়োয় ট্রিনা ভুলে খালি হাতে গরম হাতলটা ধরে ফেলল। ট্রিনা যন্ত্রণায় কুকিয়ে উঠে চিৎকার দিল। চিৎকারটা কানে যাওয়া মাত্রই আরিয়ান বিদ্যুতের বেগে কিচেনে ঢুকলো। ট্রিনা নিজের পোড়া জায়গাটাতে পাগলের মতো ফু দিচ্ছিল। আরিয়ান এক মুহূর্ত দেরি না করে ট্রিনার হাতটা নিজের শক্ত মুঠোয় পুড়ে নিল। জায়গাটা লাল হয়ে উঠতে শুরু করেছে। আরিয়ান কোনো কথা না বলে বেসিনের কলটা ছেড়ে দিয়ে ট্রিনার হাতটা ঠান্ডা পানির নিচে ধরল। তার চোখে মুখে তখন এক তীব্র উদ্বেগ আর অস্থিরতা। ট্রিনা পলক্ষীন দৃষ্টিতে আরিয়ানের দিকে তাকিয়ে রইল। মাত্র কয়েক সেকেন্ডের একটা ছ্যাঁকা, অথচ লোকটার চোখে যেন আকাশ ভেঙে পড়ার মতো ব্যাকুলতা। আরিয়ান ফু দিতে দিতে ধমকের স্বরে বলল, এত তাড়াহুড়ো করার কি দরকার ছিল? তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই ট্রিনা? হাতটা পুড়িয়ে ফেললে তো। ট্রিনা কোনো জবাব দিল না। তার মনে হলো যে আরিয়ানের অচেনা পাহাড়ি মেয়ের খোঁজে পাগল হয়ে ছুটে যাচ্ছে সেই মানুষটাই কি আজ তার সামান্য ব্যথায় এতখানি অস্থির? এই দুই আরিয়ানের মাঝে সে কাকে বিশ্বাস করবে? ট্রিনা সোজা হয়ে দাঁড়িয়ে আরিয়ানের চোখের দিকে তাকিয়ে অবিচল গলায় বলল, সামান্য কথা রক্ষা করার জন্য এত আদিক্ষেতা আর এত অভিনয় করার তো কোনো দরকার নেই। আরিয়ান ভ্রু কুচকে তাকালো, ঠিক যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। ট্রিনার হঠাৎই আক্রমণাত্মক কথায় আরিয়ান যেন আকাশ থেকে পড়ল। সে ভাবতেও পারেনি তার উৎকণ্ঠার জবাবে এমন একটা তীরের মতো কথা ধেয়ে আসবে। সে বিস্ময় নিয়ে জিজ্ঞাসা করলো, কি বললে? বললাম সেদিন সকালে অপরাধ বোধ থেকে বাঁচতে না হয় বলেই দিয়েছিলেন যে আমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছেন। আমি খুব ভালো করেই জানি সেটা ছিল স্রেফ আপনার ভেতরের দায়বদ্ধতা থেকে মুক্তি পাওয়ার একটা উপায়। তাই আমার জন্য এখন আর এত দরদ মাখানো অভিনয় করার দরকার নেই। হাত ছাড়ুন। বলেই ট্রিনা এক ঝটকে আরিয়ানের থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল। তার চোখে তখন অভিমান আর ক্ষোভের এক মিশ্র আগুন। যতই এই মেয়েটা বলুক আরিয়ান সেই পাহাড়ি মেয়েকে খুঁজে পাক, কিন্তু কোনো স্ত্রীকে নিজের সংসার নিয়ে টানা হেঁচড়া করার মতো শক্তি থাকে? আরিয়ান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল কিচেনের মাঝখানে। ট্রিনা আবারও খুব স্বাভাবিক হওয়ার ভান করে বলল, ডাইনিং টেবিলে গিয়ে বসুন, আমি খাবার নিয়ে আসি। আরিয়ান এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে দ্রুত পায়ে কিচেন থেকে বেরিয়ে এলো। তার মাথার রগগুলো অপমানের রাগে দপদপ করছে। মনে মনে সে চরম ক্ষুব্ধ হয়ে ভাবল, এই কারণে মেয়ে মানুষকে সাহায্য করতে নেই, সব কিছুতে ওরা বাঁকা মানে খুঁজে বের করে। আমি ওর ব্যথায় অস্থির হয়ে ছুটে গেলাম, আরও আমাকে বলছে অভিনয় করছে। ঠিক আছে, আজ থেকে আমার চোখের সামনেও যত ছটফট করুক আর যাই হোক, আমি আর কখনো ওকে সাহায্য করতে যাব না। আরিয়ান মনে মনে শক্ত এক প্রতিজ্ঞা করে নিল। সে দ্রুত খাবার খেয়ে বেরিয়ে যাওয়ার জন্য তৈরি হলো। বিছানার এক কোণে পাথরের মতো বসে আছে মিতু। তার দৃষ্টি মেঝের দিকে নিবদ্ধ, চোখের কোণে একরাশ হতাশার অনিশ্চয়তা। ঠিক সেই মুহূর্তে রুমে প্রবেশ করলো রোহান। মিতুকে ওভাবে বিষণ্ণ হয়ে বসে থাকতে দেখে রোহানের বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল।
সে দ্রুত এগিয়ে গিয়ে মিতুর সামনে হাঁটু গেড়ে বসলো, দু হাতে মিতুর মুখটা আলতো করে উঁচিয়ে ধরে ব্যাকুল স্বরে বলল, কি হয়েছে আমার নীলাঞ্জনা? মন খারাপের কারণটা কি বলবে তো? মিতু কোনো উত্তর দিল না, মূর্তির মতো বসে রইল। রোহান এবার আরো অস্থির হয়ে উঠল। সে কাচুমাচু করে বলল, আমার উপর কি কোনো কারণের রাগ করেছো? আমি যদি কোনো ভুল করে থাকি তবে এই দেখো, এখনই কানে ধরেছি। রোহান সত্যি নিজের কানে হাত দিতে যাচ্ছিল, কিন্তু মিতু দ্রুত তার হাতটা চেপে ধরে আটকে দিল। ম্লান গলায় বলল, না রোহান, ওরকম কিছু না। তাহলে কেমন কিছু? খুলে বলো তো। রেহান অভয় দিল। মিতু ধীর হাতে তার পেছনে লুকিয়ে রাখা প্রেগন্যান্সি টেস্ট কিটটা বের করে রোহানের হাতে দিল। রোহান কিটটার দিকে তাকিয়ে দেখলো ফলাফল নেগেটিভ। এক মুহূর্ত নীরব থেকে রোহান মৃদু হাসলো। মিতুর মাথায় হাত বুলিয়ে বলল, এই পাগলি মেয়ে, এই সামান্য কারণে তুমি মুখটা অন্ধকার করে বসে আছো? মিতুর চোখের কোণে জল চিকচিক করে উঠল। সে ধরা গলায় বলল, একবার নয় রেহান, এ নিয়ে দুবার মিস হয়ে গেল। আমার খুব ভয় হচ্ছে। আমি কি মা হতে পারবো না? রোহান আলতো করে মিতুর কোলে মাথা রেখে শুয়ে পড়ল। গভীর শান্ত গলায় বলল, আমরা কি বুড়ো হয়ে গেছি? এত তাড়াহুড়ো কিসের? সন্তান আল্লাহর দেওয়া এক বিশেষ নিয়ামত। তিনি যখন খুশি হবেন ঠিক তখনই আমাদের কোলে আলো করে আর কেউ আসবে। তুমি কেন শুধু শুধু চিন্তা করছো? রোহান সান্ত্বনা দিল। মিতুর মনের কোণ থেকে শঙ্কায় মেঘ পুরোপুরি কাটছিল না। সে কাপা গলায় জিজ্ঞাসা করল, ভবিষ্যতে কোনো সমস্যা হবে না তো? একদমই না, বিশ্বাস রাখো। রেহান পরম মমতায় জবাব দিল। মিতুর ঠোঁটে এবার একটু হাসির রেখা দেখা দিল। রোহান মিতুর হাসিমাখা মুখের দিকে তাকিয়ে দুষ্টুমি ভরা গলায় বলল, বউ গো, এবার একটা চুমু দাও না। মিতু লাজুক হেসে রোহানের গায়ে একটা চিমটি কেটে বলল। তুমি এত চুমুখর কেন বলো তো? রোহান আর উত্তরের অপেক্ষা করলো না। মিতুর কপালে গভীর ভালোবাসার একটা চুম্বন এঁকে দিয়ে বলল, গাঁজাখোর তো আর নই, নিজের বউয়ের ভালোবাসার খোর হওয়া কি দোষের? রোহানের এই রসিকতায় মিতু খিলখিল করে হেসে উঠল। মুহূর্তে ঘরের গুমট ভাবটা কেটে গিয়ে এক নির্মল ভালোবাসার আবেশ ছড়িয়ে পড়ল। দুপুর গড়িয়ে তখন গোধূলির আভা দেখা যাচ্ছে। গাড়ির পেছনে সিটে জানালার কাচ নামিয়ে চুপচাপ বসে আছে আরিয়ান। তার চোখে মুখে অদ্ভুত এক শূন্যতা। বাইরের নীল আকাশের নিচে বান্দরবনের থানচি আলীকদম সড়কে সে চিরচেনা রূপ। বিশাল সব পাহাড় যেন আকাশের বুক চিরে দাঁড়িয়ে আছে। রাস্তার ঠিক ধারে কয়েকশো ফুট গভীর খাদ, যার নিচে ঘন সবুজ বন আর নাম না জানা পাহাড়ি ঝিঝির শব্দ। মাঝে মাঝে রাস্তার একদম গা ঘেঁষে দুই একটা ছোট মাচাংঘর দেখা যাচ্ছে, যেখানে পাহাড়ি শিশুরা আপন মনে খেলছে। সাদিফ উত্তেজনায় ফুটছে। সে জানালার বাইরে মাথা বের করে চিৎকার করে বলল, দোস্ত, একবার দেখ কি অদ্ভুত সুন্দর এই পৃথিবীটা। এই বাঘগুলো দেখলেই গায়ের লোম খাড়া হয়ে যায়। তোর ভালো লাগছে না আরিয়ান? আরিয়ান ছোট করে একটা দীর্ঘশ্বাস ফেলল। সাদিফ যা দেখছে তা হলো সৌন্দর্য, কিন্তু আরিয়ান যা দেখছে তা হলো এক বিভীষিকা। তার চোখের সামনে বারবার 4 বছর আগে সেই দৃশ্যটি ভেসে উঠছে। ঠিক এই রাস্তাতে, এই বাঘটাতে 4 বছর আগে সে এক পলকের জন্য তাকে আর বারবার চোখে ভাবছে সেই গাড়িটা কিভাবে খাদে গিয়ে পড়েছিল। আরিয়ান এসব মাথায় আসতে মাথার যন্ত্রণা আরম্ভ হলো। সেই পাহাড়, সেই সর্পিল রাস্তা আর সেই মেঘের আনাগোনা সবই ঠিক আছে, শুধু সেই মেয়েটা নেই। আরিয়ান এবার এখানে ফিরে এসেছে স্রেফ ভ্রমণের জন্য নয়। সে এসেছে ওই গভীর খাদের কিনারে হারিয়ে যাওয়া সেই মেয়েটার কোনো একটা চিহ্ন খুঁজতে। যে সৌন্দর্য সাদিফকে মুগ্ধ করেছে, সেই সৌন্দর্য আরিয়ানকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলছে এক অমীমাংসিত অপরাধ বোধে। রাস্তার পাশে জুম ঘরগুলো পেছনে ফেলে গাড়িটা যখন ডিম পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠছে, আরিয়ান তখন ভাবছিল সেই মেয়েটা কি আজও ওই কুয়াশার আড়ালে কোথাও দাঁড়িয়ে আছে। হঠাৎ আরিয়ান বলল গাড়ি থামাতে। সাদিফ বলল, কি হলো? ড্রাইভার গাড়ি থামাতে আরিয়ান নেমে দাঁড়ালো। সে চোখ বন্ধ করে নিজেকে ফিরিয়ে নিয়ে গেল 4 বছর আগের সেই দিনটিতে। ঠিক এই জায়গাটায় তাদের বাসটা দাঁড়িয়েছিল। যান্ত্রিক গোলযোগের কারণে আরিয়ান জানালার কাছ দিয়ে তাকিয়ে দেখেছিল সেই অবিশ্বাস্য দৃশ্য। বৃষ্টির অঝোর ধারায় ডানা মেলে পাখির মতো কিশোরে নীল গাউন পরে ঘুরছে, যেন সে বৃষ্টিরই এক অবিচ্ছেদ্য অংশ। আরিয়ানের কল্পনাতে এক চিলতে হাসলো, কিন্তু চোখ খুলতেই সামনে সেই শূন্য পাহাড় আর ধূসর রাস্তা। সাদিফ কাছে এসে একটু বিরক্তি আর দুশ্চিন্তা নিয়ে বলল, আরিয়ান, এখন তো আসলাম, আবার কি করবি? আরিয়ান চারপাশটা ভালো করে পর্যবেক্ষণ করে বলল। সামনে তো একটা হোটেল আছে, তাই না? সাদিফ মাথা নেড়ে বলল, কিন্তু ওইটা খুব সাধারণ মানের একটা ছোট হোটেল। আর আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি তার আশেপাশে কোনো জনবসতি নেই, হাতে গোনা মাত্র কয়েকটা ঘর। আরিয়ান কিছুটা যুক্তি দিয়ে ভাবল, শোন সাদিফ, একটা মেয়ে নিশ্চয়ই অনেক দূর থেকে এখন ভিজতে আসবে না। তার মানে সে আশেপাশে কোথাও ছিল। তবে আমি নিশ্চিত মেয়েটি অঞ্চলে কোনো আদিবাসী বা পাহাড়ি কন্যা ছিল না। তার পরনে নীল গাউনটা ছিল আধুনিক,
আমার মনে হচ্ছে সে শহর থেকে এখানে বেড়াতে এসেছিল এবং হয়তো এই হোটেলে উঠেছিল। দুজনে আর গাড়িতে উঠল না। পাহাড়ের খাঁজকাটা পথ ধরে কিছুটা হাঁটতেই সেই জরাজীর্ণ হোটেলের সামনে পৌঁছালো তারা। হোটেলের ভিতরে পা রাখতে কাউন্টার থেকে এক বয়স্ক লোক অভ্যর্থনা জানিয়ে বলল, আসসালামু আলাইকুম, আপনারা কি রুম বুক করবেন? আরিয়ান শান্ত গলায় বলল। না, আমরা আসলে একটা খোঁজ নিতে এসেছি। লোকটা ভ্রু কুঁচকে অবাক হয়ে তাকালো। খোঁজ? কিসের খোঁজ? আরিয়ান সরাসরি মূল কথায় চলে এলো। আচ্ছা, আজ থেকে ঠিক 4 বছর আগে জুন মাসের 21 তারিখ ওই সময় হোটেলে যারা ছিলেন তাদের লিস্টটাকে একবার দেখা যাবে? লোকটা চেহারা এবার সন্দেহে রেখা ফুটে উঠল। সে বিরক্ত হয়ে বলল, আপনারা কারা শুনি? 4 বছর আগের লিস্ট তো ওয়ার্কআউটে থাকে, হুট করে চাইলে কি আর দেওয়া যায়? আমি কেন আপনাদের এই গোপন তথ্য দিব? আরিয়ান বুঝলো পরিস্থিতি সহজ নয়। সে পকেট থেকে তার পার্স বের করতে করতে সাদিফের দিকে তাকালো। পাহাড়ের এই রহস্যময় অধ্যায় উন্মোচন করা কি এতই সহজ হবে? আরিয়ানা সাদিফ যে ভয়টা পাচ্ছিল ঠিক সেটাই হলো। 4 বছর আগে নথিপত্র বের করে দেওয়া কোনো সাধারণ হোটেলের পক্ষে সহজ নয়, আর নিরাপত্তা বা গোপনীয়তার খাতিরে তারা সেটা দিতেও চায় না। ঠিক তখনই পেছন থেকে এক গমগমে কণ্ঠস্বর ভেসে এলো। কি হয়েছে এখানে? এত হট্টগোল কিসের? আরিয়ান পিছনে ফিরতে অবাক হয়ে গেল। সামনে দাঁড়িয়ে আছে নীরব, আরিয়ানের স্কুলের পুরনো বন্ধু। রিসেপশনের লোকটা নীরবকে দেখে বিনয়ের সাথে বলল, স্যার দেখুন না, এই লোকগুলো এসে পুরনো খাতা যাচ্ছে আর ঝামেলা করছে। নীরব আরিয়ানা সাদিফকে দেখে এক মুহূর্তের জন্য থমকে গেল, তারপর চওড়া হাসি দিয়ে এগিয়ে এলো। 3 বন্ধু একে অপরকে জড়িয়ে ধরল। কুশল বিনিময়ের পর নীরব অবাক হয়ে বলল, তোরা এখানে এই পাহাড়ে কি মনে করে? আরিয়ানার রাগ ঠাক করলো না। সে সংক্ষেপে তার আসার উদ্দেশ্য আর সেই রহস্যময়ী মেয়ের কথা খুলে বলল। নীরব এই হোটেলের ম্যানেজমেন্টের সাথে যুক্ত, তাই সে এক কথায় সাহায্য করতে রাজি হয়ে গেল। তবে সে জানালো পুরনো রেজিস্টারগুলো আলাদা একটা স্টোর রুমে রাখা হয়েছে, যেখানে ধুলো আর স্তূপ করা ফাইলের মাঝে ওটা খুঁজে বের করতে বেশ সময় লাগবে। আরিয়ানের ধৈর্য ধরার কোনো বিকল্প ছিল না। প্রায় 1 ঘন্টা ধুলোবালি ঘেটে অবশেষে 4 বছর আগে সে জীর্ণ খাতাটা বের করা হলো। খাতার অবস্থা খারাপ। আরিয়ানের হাত উত্তেজনায় কাঁপছে। খাতাটা খুলে দেখলো 4 বছর আগে এই হোটেলটা এখনকার মতো এত উন্নত বা বড় ছিল না, তাই বর্ডারের সংখ্যাও ছিল সীমিত। আরিয়ান প্রতিটা নাম খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। পুরো লিস্টে দেখা গেল সেই নির্দিষ্ট সময়ে মাত্র 3টি পরিবার ঢাকা থেকে এখানে এসে উঠেছিল, যাদের সাথে কিশোরী বা তরুণী মেয়ে ছিল। আরিয়ানের হৃদস্পন্দন যেন বেড়ে গেল। সে ঝটপট মোবাইল বের করে 3 জনের নাম এবং তাদের ঢাকার ঠিকানার ছবি তুলে নিল। সাদিফ আরিয়ানের কাঁধে হাত রেখে বলল, কাজ তো অর্ধেক হয়ে গেল। এখন এই 3 জনের মধ্যে তোর সে পাহাড়ি কন্যা কে সেটা খুঁজে বের করা কেবলমাত্র সময়ের ব্যাপার। আরিয়ান দীর্ঘশ্বাস ফেলল। তার মনে হলো নিয়তি তাকে কোনো এক বিশাল গোলকধাঁধার দিকে নিয়ে যাচ্ছে। মোজাহের আহমেদ এবং মাহমুদা বেগম সোফায় বসে বেশ খোশ গল্প করছিলেন। ঠিক তখনই নির্জন অনেকটা ঝড়ের বেগে ড্রয়িং রুমে ঢুকলো। ছেলেকে দেখে মোজাহার সাহেব হাসি মুখে জিজ্ঞাসা করলেন, কোথায় গিয়েছিলে বাবা? ইদানিং তো তোমার টিকিটিও দেখা পাওয়া যায় না। নির্জন সোফার একপাশে বসে গম্ভীর গলায় বলল। হাসপাতালে একটা দরকারি কাজ ছিল। মাহমুদা বেগম পরম মমতায় বললেন, অনেক তো ছোটাছুটি হলো, এবার যাও ফ্রেশ হয়ে এসো, আমি খাবার দিয়েছি। নির্জন তার মা বাবাকে থামিয়ে দিয়ে বলল, দাঁড়াও, তোমাদের সাথে আমার একটা খুব দরকারি কথা আছে। ছেলেটার কণ্ঠস্বরে এক অস্বাভাবিক দৃঢ়তা দেখে মোজাহের সাহেব কিছুটা অবাক হলেন। তিনি চশমাটা ঠিক করতে করতে জিজ্ঞাসা করলেন, কি এমন কথা? আব্বু, আমি বিয়ে করতে চাই। নির্জন এই কথাটা বলতেই মোজাহের এবং মাহমুদা উভয়ের মুখে স্বস্তির হাসি ফুটল। মাহমুদা বেগম উৎফুল্ল হয়ে বললেন, আলহামদুলিল্লাহ, এত খুব খুশির খবর। ঠিক আছে, আমরা কাল থেকেই তোমার জন্য মেয়ে দেখা শুরু করছি। নির্জন শান্ত কিন্তু স্থির কণ্ঠে বলল, মেয়ে দেখতে হবে না আম্মু, সেই মেয়ের কথা আমি তোমাদের আগেও জানিয়েছি এবং তোমরা রাজিও হয়েছিলে। এখন শুধু তোমরা একবার মির্জা বাড়িতে যাবে আর বিয়ের কথা পাকা করে আসবে। নির্জনের কথা শেষ হতে পুরো ড্রয়িং রুমের আবহাওয়া যেন নিমিশে বদলে গেল। মাহমুদা বেগম আর মোজাহের সাহেবের মুখের হাসি মুহূর্তে মিলিয়ে গেল। মাহমুদা বেগম বিস্ময় আর বিরক্তি নিয়ে বললেন, এসব কি বলছো নির্জন? তুমি নুসরাতের কথা বলছো? ওই মেয়েটার কথা আপাতত ভুলে যাও। নির্জন যেন নিজের কানকে বিশ্বাস করতে পারল না। সে আহত দৃষ্টিতে তার মায়ের দিকে তাকিয়ে বলল, কি বলছো আম্মু? ভুলে যাব? কিন্তু কেন? তোমরা তো নুসরাতকে আগে থেকেই পছন্দ করতে। মাহমুদা বেগম এবার কঠোর গলায় বললেন, তুমি বুঝতে পারছো না কেন নির্জন? মেয়েটার মুখের অবস্থা তুমি দেখেছো? ওর মুখের বাম দিকটা যেভাবে পুরে বিভৎস হয়ে আছে, তা দেখলেই তো ভয় লাগে। আমার একমাত্র ছেলের বউ হবে ওই কুৎসিত মেয়েটা। লোকে দেখলে কি বলবে একবার ভেবে দেখেছো?
নির্জনের বুকটা অপমানে আর কষ্টে ফেটে যেতে চাইল। তার মাও কিতাবে নুসরাতের মনের বদলে তার পোড়া চামড়াকেই দেখছেন। নির্জনের পায়ের নিচে মাটি যেন সরে যাচ্ছিল। নিজের শিক্ষিত এবং মার্জিত মা বাবার মুখ থেকে এমন সংকীর্ণ কথা সে কল্পনাও করতে পারেনি। তার চোখে আজ একরাশ বিস্ময় আর ঘৃণা খেলা করছে। সে নিজের বাবার চোখের দিকে তাকিয়ে শান্ত কিন্তু কঠিন স্বরে বলল, আমি নুসরাতের চেহারাটা দুর্ঘটনার পর একবারও দেখিনি আব্বু। কারণ আমার কাছে নুসরাত মানে তার ওই মায়াবী চোখ আর পবিত্র একটা মন। আমার চোখে সে আগেও যা ছিল এখনও ঠিক তাই আছে। আমি তোমাদের সাথে কোনো অভদ্রতা করতে চাই না, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি তোমরা আজই বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। মোজাহের আহমেদ রাগে সোফা থেকে দাঁড়িয়ে চিৎকার করে উঠলেন, বললেই হলো? বিয়েটা কি ছেলে খেলা মনে হচ্ছে তোমার? আজ আবেগের বশে বড় বড় কথা বলছো। কাল যখন পাড়া প্রতিবেশীরা আড়ালে হাসাহাসি করবে, বলবে নির্জনে কেমন কুৎসিত মেয়েকে বিয়ে করলো, তখন তুমি নিজেই লজ্জায় মাথা তুলতে পারবে না। নির্জনের চোয়াল শক্ত হয়ে এলো। সে তার ছেলের হাসি এসে বলল, জি আব্বু, আমি সেই লজ্জা পেতেও রাজি। কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আই অনলি নো নুসরাত ইজ মাই হার্ট। আমি নুসরাতকে ভালোবেসেছি, তার চামড়াকে নয়। মাহমুদা বেগম এবার কঠোর স্বরে বললেন, যতই আবেগের কথা বলো নির্জন, এই পোড়া মুখ নিয়ে ওই মেয়ে আমাদের বাড়ির বউ হয়ে ঢুকবে না। আমরা এই বিয়েতে রাজি নই। ওকে ফাইন আম্মু, তোমরা যদি রাজি না হও তবে আমারও কিছু করার নেই। আমি নুসরাত থেকেই বিয়ে করব, এটাই শেষ কথা। মোজাহির সাহেব এবার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললেন। তিনি আঙ্গুল উঁচিয়ে শাসালেন, তুমি আমাদের মুখে মুখে তর্ক করছো? একটা মেয়ের জন্য এতটা অভদ্র হয়ে গেলে? মনে রেখো, তুমি যদি ওই মেয়েকে বিয়ে করো তবে আমি তোমাকে ত্যায্যপুত্র করব। এই বাড়ির 1 ইঞ্চি মাটিও তুমি পাবে না। নির্জন একটু বিচলিত হলো না। সে ধীর পায়ে দরজার দিকে এগোতে এগোতে বলল, যা ইচ্ছে হয় করুন আব্বু, তবে নিজের ভালো থাকা আর ভালোবাসা নিয়ে আমি কোনো কম্প্রোমাইজ করতে পারবো না। আমাকে ত্যায্যপুত্র করলে যদি আপনাদের শান্তি হয় তবে তাই সই। বলেই নির্জন কারোর উত্তরের অপেক্ষা না করে সজোরে দরজা টেনে বাড়ি থেকে বেরিয়ে গেল। মাহমুদ আর মোজাহির সাহেব পাথরের মতো দাঁড়িয়ে রইলেন। যে ছেলে কোনোদিনও তাদের কথার অবাধ্য হয়নি, সেই ছেলে আজ একটা মেয়ের জন্য পুরো পরিবারের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।